আমাদের আজকের যেই আলোচনার বিষয় থাকবে সেটা আপনাদের জন্য জানা গুরুত্বপূর্ণ। আছি আমি মিমি, আমি জুলাস জুবায়ের আছি, আমাদের সাথে আমাদের অতিথিও আছেন, তার সাথে পরিচয় করাবো। তবে কেন প্রাসঙ্গিকতার এই বিচারটি বলতে চাই, কারণ অল্প কিছুদিনের মধ্যে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছি, মুসলমান যারা রয়েছে, তাদের জন্য আমাদের একটি ধর্মীয় উৎসব উদযাপন ঈদুল আজহা অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। অল্প দিনের মধ্যে সেই উদযাপনের দিকে আমরা এগোবো এবং এই শহরে নতুন করে কিছু অতিথি আসতে শুরু করবেন। মূলত কোরবানির পশুদের কথা বলছি। তারা আসবেন, তাদের নিয়ে হাট জমে উঠবে, ক্রেতাদের উপস্থিতিতে সরগরম হবে সে হাট এবং নানান ধরনের পশুর বিক্রি হবে। আমরা যারা প্রতি বছর গরুর হাটে যাই কিংবা পশুর হাটে যাই পশুটি কিনতে, আমাদের বোঝার ক্ষেত্রে করণীয় কি, এই জন্য আজকের আমাদের এই আলোচনাটা খুব বেশি প্রাসঙ্গিক, এই জন্য আমাদের আলোচনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমরা আলোচনা করতে আজ অতিথি হিসেবে পেয়েছি অধ্যাপক ডক্টর AK.M. হুমায়ুন কবিরকে। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান। স্যার আছেন আমাদের সাথে। স্যার শুভ সকাল, আপনাকে স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো ভালো আছি, আপনাকে পেয়ে সকাল সুন্দর। আপনার সকালটা কেমন কাটে সেটা একটু জেনে নিই। আলহামদুলিল্লাহ আমার সকালটা খুব ভালো কাটে। আমি সাধারণত আর্লি রাইজার, সকালে উঠে সাধারণত আমি ফজরের সালাত পড়ি, তারপর সাধারণত আমি খুব কমই ঘুমাই। পড়াশোনার মধ্যেই আমার শুরু হয় সকালটা, আলহামদুলিল্লাহ। চমৎকার। স্যার, যেহেতু আমাদের কৃষি প্রধান একটি দেশ এবং আমাদের পোলট্রি এবং যেটা বলছিলাম অ্যানিম্যাল মানে গরু মোটাতাজাকরণ থেকে শুরু করে নানান রকম বিষয়ের সাথে সম্পৃক্ত, এই বিষয়ে যেহেতু পড়াচ্ছেন এবং এই বিষয়ে কাজ করছেন, বাংলাদেশের স্বাধীনোত্তর অগ্রগতি কতখানি দেখেন, সম্ভাবনা কতখানি দেখেন এবং সংকট ঠিক কোথায় রয়ে গেছে এখনো? ধন্যবাদ, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন এবং বেশ মানে অনেক সময় সাপেক্ষ। আমি যে সংক্ষেপে বলতে চাই, একসময় আমরা দেখা যাচ্ছে যে যদি স্বাধীনতার পরবর্তীতে দেখি, দেখা যাচ্ছে যে আমাদের যে লাইফস্টকের যে অবস্থা ছিল সেটা অনেকটা মানে জটিল সময় ছিল। ধীরে ধীরে আস্তে আস্তে আমরা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। এখন যদি আপনার দুইটা সেক্টর, মূলত একটা পোলট্রি সেক্টর আর একটা হলো যে লার্জ অ্যানিমাল ডেইরি সেক্টর যদি বলি, পোলট্রি সেক্টরটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখন দেখেন, আমি জানি না আপনার, আমি যখন ছোটো সময় গ্রামে ছিলাম তখন দেখেছি একটা ডিম কয়েকজনে মিলে খেত, এখন কিন্তু ডিম আমরা পাচ্ছি। এটা সহজ একটা ইন্ডিকেটর যে সাকসেসের। আরেকটা দিক দেখেন যে ডেইরি সেক্টরটা চ্যালেঞ্জিং যাচ্ছে, কিন্তু এটা একটা খুবই সম্ভাবনাময় ক্ষেত্র। কেন সম্ভাবনাময় ক্ষেত্র? এটা দিয়ে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের পুষ্টি, যে দুধ আপনারা জানেন বা মিল্ক প্রোডাক্ট একটা একটু আইডিয়াল খাবার, এবং এটা পুষ্টির চাহিদা পূরণ করতে হলেও আমাদেরকে ডেইরি শিল্পের দিকে যেতে হবে। এখন ডেইরি শিল্পের কিছু মোটা দাগে কিছু সমস্যা আছে, যেমন যদি প্রথম দিকে যে সমস্যাগুলি বলি, যে আমাদের নিজস্ব জাত নেই। মনে করেন যে আপনারা জানেন যে কালো সাদার মধ্যে একটা হলিস্টাইন ফ্রিশিয়ান আমরা সবাই জানি, সেটা অনেক দুধ, এটা অন্য দেশ থেকে নিয়ে আসছে, আমরা ক্রস ব্রিডিং করে করতেছি। এটা একটা বিষয়, আমাদের নিজস্ব জাত নেই। আর তারপর হচ্ছে আমাদের ছোট দেশ, ল্যান্ড কম, পশুর যে খাবার সবুজ ঘাস, সেটার একটা সমস্যা হচ্ছে। এছাড়া আরও কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলি আছে। কিন্তু ধীরে ধীরে এনিওয়ে আমাদের ডেইরি শিল্পও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। হোপফুলি যে আমরা, এটা একটা ভালো দিক আমাদের দেশের জন্য। নিশ্চয়ই স্যার, গত অন্তত 3-4 বছর 5 বছরে কিন্তু আমরা ডেইরির প্রতি মানুষের আগ্রহ দেখেছি, ফ্যাটেনিং এর প্রতি আগ্রহ দেখেছি এবং প্রচুর নতুন খামারির সাথে আমরা পরিচিত হয়েছি। উৎসবের আগ দিয়ে যাদের সাথে হয়তো আমাদের একটু বাড়তি করে আলাপচারিতা হয়, অ্যানিম্যাল ডিসপ্লের মতো এরকম চমৎকার আয়োজন আমরা দেখেছি। এটা আশা জায়গা নিয়ে, কিন্তু সেই জায়গায় কিছু সংকটও রয়েছে, যেটা ক্রেতা হিসাবে আমার কাছে মনে হয় প্রতি বছর কুরবানির আগে একটা রকম দুশ্চিন্তায় পার করতে হয়। যেমন গতকালই আমার যে সহকর্মী ছিলেন তিনি বলছিলেন যে এবার আসলে গরু পাওয়া যাবে কিনা, এটা নিয়ে একটা শঙ্কা। কারণ সার্বিক পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্র যেখান থেকে হয়তো বেশি গবাদি পশু আমদানি হতো, এবার আসলে সে তেমনটা হবে কিনা, প্রস্তুতি আছে কিনা, এটার সাপেক্ষেই প্রশ্ন যে স্যার আমাদের প্রয়োজনীয়তা বা ডিমান্ডটা কি পরিমাণে থাকে কোরবানির সময়, আনুমানিক কত সংখ্যক পশু প্রস্তুত নিজেদের রয়েছে সক্ষমতা, এবং আসলে কি আমাদের আমদানি নির্ভর থাকতে হবে কিনা এই আসন্ন ঈদুল আজহায় শুনতে চাই। থ্যাংক ইউ। আসলে এটা প্রতিবারই মনে হয় যে এবার মনে হয় ক্রাইসিস হবে, কিন্তু আমাদের দেশে অ্যাপ্রক্সিমেটলি প্রতি বছর 1,25,00,000 পশু কোরবানি দেওয়া হয় এবং আমি যতটুকু জানি এই বছর পর্যাপ্ত মানে পশু প্রস্তুতি আছে, বিশেষ করে গরু ছাগল, এবং আমার ধারণা হচ্ছে যে ক্রাইসিস হবে না, আশা করি এটা। কারণ হচ্ছে যে আমাদের দেশে বিশেষ করে কুরবানির আগে মানুষজন ফ্যাটেনিং করে, মোটাতাজা করে, সেটা গরুর ক্ষেত্রেও সেটা ছাগলের ক্ষেত্রেও ব্যবহার হয়। আশা করি যে আমাদের যে পরিমাণ কুরবানি পশু প্রতি বছর আমরা কুরবানি দিয়ে থাকি এই বছরও সেরকম আছে, এবং আলহামদুলিল্লাহ আমার আশা করি যে আমাদের দেশে ক্রাইসিস হবে না।
যেহেতু আপনি বললেনই মোটা তাজার প্রসঙ্গটা আসলে যেহেতু আসলো, আমরা হাটে গেলেও একটু মোটা তাজা গরুই সবাই একটু পছন্দ করি, কিন্তু এই মোটা তাজা করার প্রক্রিয়াটা প্রাকৃতিকভাবে কি করা সম্ভব কোনোভাবে, নাকি হচ্ছে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করতে হয় এজন্য, বা সেটা যদি হয় সেটা মানবদেহের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? ওকে, ধন্যবাদ, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। সেটা হলো স্বাভাবিক প্রক্রিয়ায় গরু মোটা তাজাকরণ করা যায়। এটা হলো যে সাধারণত আমাদের দেশে একটা কুরবানির আগেই মানুষ মোটা তাজা করে, এমনিও সবসময় করে থাকে। এটা হলো যে একটা গরু আপনাকে বাছাই করতে হবে যে যেটা মোটা তাজা করবেন, সেটা মোটা তাজা বাছাই করার জন্য বাছাই করার পরে হচ্ছে যে কীভাবে বাছাই করেন, আপনি যখন গরু কিনতে চান বাজারে তখন কোন কালার দেখেন, লাল অথবা কালো। তো এই যখন আপনি গরু মোটা তাজা করবেন এই বিষয়গুলি একটা দেখতে হবে, গরুর রং, তার বয়স, তার মেজাজ। খুব অশান্ত গরু কিন্তু কেউ কিনতে চায় না, সে এই বিষয়গুলো দেখে তার গরুটা সিলেকশন করবে। তারপর হচ্ছে যে প্রাকৃতিক উপায়ে যে খাবার, যেমন মনে করেন আমাদের গরুর কি খাবার দিতে হয়, ঘাস দিতে হয়, তার সবুজ ঘাস দিতে হয়, দানাদার খাদ্য দিতে হয়, এইগুলি দিয়েই স্বাভাবিক প্রক্রিয়া করা যায়। হ্যাঁ, বেশিরভাগ আমাদের দেশে বেশিরভাগ খামারিরাই স্বাভাবিক প্রক্রিয়া, প্রাকৃতিক প্রক্রিয়ায় গরু মোটা তাজাকরণ করে। কিছু অসাধু ব্যবসায়ী আছে, খুব বেশি সংখ্যক না, খুব অল্প কিছু অসাধু খামারি আছে, মৌসুমি খামারি। তারা অনেক সময় দেখা যাচ্ছে স্টেরয়েড, যেটা বিভিন্ন ধরনের স্টেরয়েড ব্যবহার করে অথবা হরমোন ব্যবহার করে মানে দ্রুত মোটা তাজা করতে করা যায়। এটা দেখে আমি বাজারে একজন ক্রেতা হিসাবে কিভাবে আমি বুঝবো যে এটা স্বাভাবিক প্রক্রিয়া হয়েছে না এটা কৃত্রিমভাবে কোনো হরমোন বা স্টেরয়েড দিয়েছে, সেটা বোঝা যাবে। এটা কীভাবে বোঝা যাবে? বেশ কয়েকটা হয়। একটা হলো যে সমস্ত কৃত্রিম উপায়ে গরু মোটা তাজা করা হয়েছে সেগুলি দেখবেন বাজারে গেলে শ্বাস প্রশ্বাস দ্রুত নিবে এবং তাদের একদম শব্দ অনুভবে। আর সবচেয়ে সহজ হলো যে কুরবানির গরু যখন কিনতে যাবেন তখন দেখবেন যে মাংস একটু আঙুল দিয়ে চাপ দিবেন, চাপ দিলে কি একটু গর্ত হয়, তাই না? গর্তটা যদি স্বাভাবিক প্রক্রিয়া বা প্রাকৃতিক প্রক্রিয়ায় যদি মোটা তাজা করে সেটা মানে ওই বরাটা অল্প সময়ের মধ্যে ভরে যাবে। আর হচ্ছে যেটা কৃত্রিম উপায়ে করা যায় সেটা কিছু সময় থেকে যাবে। কারণ প্রশ্ন কেন থেকে যায় সেটা প্রশ্ন। বিশেষ আমি বলেছিলাম যে সমস্ত অ্যানিমেলকে স্টেরয়েড বা হরমোন দিয়ে মোটা তাজা করা হবে তাদের বেশিরভাগ ক্ষেত্রে যদি অতিরিক্ত পরিমাণ ব্যবহার করা হয় ওই পশুর দেখা যাচ্ছে লিভার এবং কিডনি অকার্যকর হয়ে যায়, যার ফলে তার শরীর থেকে পানিটা বেরিয়ে আসতে পারে না। ওই পানিটা কোথায় চলে যায়? ওই পানিটা মাংসে চলে যায়, যার ফলে মাংসটা নরম এবং তুলতুলে মনে হয়। এটা একটা বিষয় হলো। আর একটা যে কোনো স্বাভাবিক প্রক্রিয়ার যে সমস্ত অ্যানিমেল আছে সেগুলি হচ্ছে যে আপনি মানে জাবর কাটবে এবং সে দেখবেন অ্যালার্ট থাকবে, আপনি গেলে তাকাবে, শব্দ হলে রেসপন্স করবে। হ্যাঁ, সেটা হচ্ছে। তারপর আপনারা জানেন যে অ্যানিমেলের একটা মুখটা ভেজা ভেজা থাকবে, একটু মাজল যেটা বলে সেটা থাকবে। আর যে খুব বেশি লালা বেরোচ্ছে এই ধরনের হলে এটা বোঝা যায় কৃত্রিম প্রক্রিয়া মানে অ্যানিমেলের হতে পারে। আর একটা হচ্ছে যে স্বাভাবিক একটা অ্যানিমেলের স্বাভাবিক শরীরের তাপমাত্রা থাকবে, এটা সাধারণত 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এটা একটা বিষয়গুলি আছে। এই সমস্ত বিষয়গুলো দেখে আমরা বুঝতে পারবো যে একটা কৃত্রিম উপায়ে করা হয়েছে কিনা, আর একটা হলো যে স্টেরয়েড বা হরমোন দিয়ে করা হয়েছে। এখন আপনি একটা প্রশ্ন করেছিলেন যে এটা মানব দেহের জন্য কি ইম্প্যাক্ট, পাবলিক হেলথের জন্য কি সিগনিফিকেন্ট। এটা ভেরি ডেঞ্জারাস মানে মানব দেহের জন্য। কীভাবে? এটা বললাম যে আমরা যে স্টেরয়েড হরমোন বেশি মাত্রায় ব্যবহার করি দেখা যাচ্ছে যে ওই কেমিক্যালটা মাংসের মধ্যে থেকে যায়। ওই মাংসটা যদি আপনি খান শরীরের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখে, তখন প্রশ্ন হলো কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এটা বিভিন্ন ধরনের হতে পারে। বিশেষজ্ঞরা এরকম বলে থাকে যে উচ্চ রক্তচাপ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, কিডনি এবং আদার সমস্যা হতে পারে এবং অস্থিরতা হতে পারে। তারপর হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সবচেয়ে বড় কথা হলো যে শিশুদের ক্ষেত্রে যেটা তাদের মস্তিষ্কে ডেভেলপ এবং তাদের যৌনাঙ্গ গঠনে সমস্যার সৃষ্টি হয় এবং অনেক সময় আমাদের মায়েদের গর্ভপাত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এটা হলো ভেরি ডেঞ্জারাস। সো একটু আপনি কল্পনা করেন, আপনি একটা পশু এনেছেন, একটু যা বাস্তবিকভাবে চিন্তা করেন, একটা পশু এনেছেন, কুরবানি দিবেন, মনে করেন সেটাতে যদি আপনার এই ধরনের আল্লাহ না করুক যদি এরকম আসে, তাহলে আপনার বাচ্চা বা আপনি সেই মাংসটা খেলেন এবং আপনার শরীরে সেই জন্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিল। সেজন্য আমাদের একটু সচেতন হবে। তবে এটা আমি একটা বিষয় বলতে চাই, সবাই করে না, কিছু অসাধু খামারি সিজনাল খামারি করে। আমাদের দেশে যারা অরিজিনাল খামারি তারা কিন্তু প্রাকৃতিক উপায়ে করে। নিশ্চয়ই না, তারা পরম্পরা পর্যায়ে এই খামারের সাথে জড়িত, তাদের একটা গুডউইল রয়েছে, সেটা তারা বজায় রাখতে চান, তাদের সেই সততার কোনো সংকট নেই। আপনি যেমনটা জানাচ্ছিলেন ভাইয়া গরু মোটা তাজাকরণের প্রক্রিয়া সম্পর্কে জানলাম এবং যেমনটা বললেন যে অসাধু ব্যবসায়ীদের একটা এই প্রবণতা থাকে, সবার ক্ষেত্রে না। কিন্তু এই যদি এই কথাটা বলি তাহলে সেক্ষেত্রে শিশু নারীদের উপরে কি প্রভাব পড়তে পারে তেমনটাও বলেছেন।
কিন্তু সেক্ষেত্রে আমরা যদি পশু চিকিৎসকদের ভূমিকা এখানে বলতে চাই বা যারা খামারি আছেন তাদের এখানে কি ভূমিকা থাকতে পারে, যে একজন ক্রেতার কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া অবধি তাদের কি ভূমিকা? সেই সাথে একটু করে যদি বিভিন্ন প্রশ্নের সাথে যদি আমরা জড়িয়ে দিতে পারি, স্যার যদি একটু আমাদের জানান যে আমরা ক্রেতা হিসাবে যারা বছরে একবার হয়তো পশুর হাটে যাই, আমরা ঠিক কি দেখে বুঝবো যে এটা একটা সুস্থ পশু, বা আমাদের কি দেখে আসলে পশুটা কেনা উচিত? ধন্যবাদ। আসলে যখন আমরা কুরবানির হাটে যাব, একটু সময় নিয়ে যাব, ধীরস্থির কুরবানি গরুটা দেখব, তাড়াহুড়া করব না, এটা হলো ফার্স্ট আমার অ্যাডভাইস। আর একটা সুস্থ, আমরা যে সুস্থ মানুষের যেমন সাইন আছে, একটা সুস্থ অ্যানিমেলের কিছু সাইন আছে, সেই সাইনগুলি খুব সহজ। সেটা হলে আপনি যদি তাকান দেখবেন যে সে অ্যালার্ট থাকবে, যে কোনো বিষয়ে রেসপন্সিবল। খাবার দিবেন, সে খাবে, মানে সাদামাটা বাসায় মানে একজন ক্রেতা বছর একবার যাচ্ছে, সে কিভাবে বুঝবে? খাবার দিলে সে খাবার খাবে। এবং চোখগুলি দেখবেন খুব মানে জল করবে, তারপর তাদের মাজলটা থাকবে একটু ময়েশ্চারাইজ থাকবে, এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এবং একটু গরু কেনার আগে একটু এটা দেখবেন যে একটু হাঁটাইতে হয়, যেটা স্বাভাবিক প্রক্রিয়ার গরু সেটা একটু হাঁটবে, আর যেগুলি মানে অসুস্থ সে নড়াচড়া করবে না। এইগুলি দেখে একটু প্রাথমিকভাবে আমরা বুঝতে পারবো যে অ্যানিমেলটা সুস্থ, সেটা গরুর ক্ষেত্রেই হোক আর ছাগলের ক্ষেত্রেই হোক, এটা থেকে আমরা বুঝতে পারবো। আর একটা উনি যেটা বলতেছিলেন যে এটা হলো খামারিদের বা যারা এই প্রফেশনাল পিপুলরা কি করতে পারে। খামারিরা তো হলো যারা অরিজিনাল খামারি, তারা প্রাকৃতিক উপায়ে যেভাবে গরু লালন পালন করে, এবং তারা হচ্ছে যে যারা প্রফেশনাল পিপুল আছে, ভেটেরিনারিয়ান আছে বা আদার আছে, তারাও যেটা করতে পারে, তারা হলো যে এই গরুটা কেনার আগে সাধারণত প্রত্যেক বাজারে কিছু ভেটেরিনারি টিম থাকে, ওখানে তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। যেমন কি পরামর্শ দিয়ে থাকে, যে একটা বললাম যে কি সাইন দেখে গরুটা কিনবে, এটা একটা বিষয়। আর একটা হলো যে গরুর যদি কোনো রোগবালাই থাকে তারা ওটা দেখে, কারণ রোগবালাই থাকলে ওইটা তারা আইডেন্টিফাই করে দেয়। তারপর হচ্ছে গরুর, আপনারা জানেন কুরবানির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি? বয়স। গরু কুরবানি দিতে হলে আমরা অ্যাটলিস্ট কত বয়স? 2 বছর বয়স, 2 বছর হতে হবে। ছাগল বেড়ার জন্য 1 বছর। তো বয়সটাই বা কেমনে দেখবো? আমি সাদামাটা একজন স্বাভাবিক মানুষ তো সে বয়স নিতে পারবে না। আমরা সাধারণত বার্থডে দেখি, ওখানে তো বার্থডে দেখার সুযোগ নাই। সাধারণত গরুর বা ছাগলের বয়স দাঁত দেখে নির্ণয় করে। এটা ওখানে যে প্রফেশনাল পিপুল ভেটেরিনারিয়ান থাকবে, সেটা দাঁত কিভাবে দেখে? যে দেখা যাচ্ছে যে নিচের মাড়িতে আমাদের বলা হয়ে থাকে যে মানে আমরা ইংরেজিতে বলি ইনসিজর টিথ, কুদাল দাঁত অনেক সময় বাংলা এভাবে করা হয়। ওখানে যদি 1 পেয়ার থাকে, 1 জোড়া থাকে, তাহলে বোঝা যাবে যে গরুটা কুরবানি উপযোগী হয়েছে, অর্থাৎ 2 বছর হয়েছে। এইটা সাধারণত ওই যে ভেটেরিনারিয়ান বা আদার পিপল যারা থাকবে তারা এটা হেল্প করে। কিন্তু গরু দেখে কত মাংস হতে পারে এটা কি আন্দাজ করা যায়? ওরে ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং। ইয়েস, এটা সম্ভব, এটা সবার জন্য। এটা হলো যে কিভাবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি গরুতে বা ছাগল, অ্যাটলিস্ট গরু ছাগলে কতটুকু মাংস হতে পারে। সেটা কিভাবে সম্ভব? আপনি যে গরুটা কিনছেন সে গরুটাকে স্ট্রেট দাঁড়া করাতে হবে। দাঁড়া করানোর পরে আপনি লেন্থ নিতে হবে, লেজের গোড়া থেকে সামনের পায়ের মানে জুড়ার গিট পর্যন্ত লম্বা দৈর্ঘ্যটা নিব, কত ইঞ্চি। ফর এক্সাম্পল মনে করেন 40 ইঞ্চি। তারপর সামনের পায়ের যে বুকের ব্যাটটা নিব, নিয়ে তাহলে কি ওই যে লেন্থ নিলাম, মনে করেন লেন্থ হলো 40, বুকের ব্যাট মনে করেন 30, তাহলে 30 ইন্টু লেন্থটা কত বললাম? 40 ইন্টু 30, ওটা জি স্কোয়ার দিতে হবে। অর্থাৎ কি 40 ইন্টু 30 ইন্টু 30 দুইবার দিতে হবে, মানে স্কোয়ার। আর নিচে হবে 660, তাহলে ওইটা হলো 660। এটা আমি বলতেছি, এটা একটা সূত্র, এটা আমি আবিষ্কার করি না, একজন বিজ্ঞানী আবিষ্কার করছে। ওইখানে পাউন্ডে ছিল, আমাদের দেশের উপযোগী করার জন্য কেজিতে কনভার্ট করা হয়েছে। এটা একটা সূত্র, এটা মানে কিছু না, কনভার্সন। এটা তাহলে বোঝা গেল যা ওজন হলো এটা হলো কিসে? বডি ওয়েট। সাধারণত বডি ওয়েটের 50 থেকে 65% হয় মাংস। তো এখন বললেন হয়তো বলতে পারেন এত রেঞ্জ কেন? এটা নির্ভর করবে শারীরিক গঠন। যেমন যে সমস্ত গরুর পেটটা একটু বড় থাকবে সেটার মাংসের পরিমাণ একটু কমে যাবে। তো যদি তাহলে বোঝা গেল যে আপনার গরু যদি ফর এক্সাম্পল 200 কেজি হয়, তাহলে মাংস হচ্ছে এর মধ্যে 55 থেকে 65 কেজি হতে পারে। যদি খুব মানে পেটটা যদি বড় না থাকে তাহলে ধরে নিতে পারে 60 থেকে 65%। তাহলে ইজি ওয়েতেই আমরা গরুতে, এবং এই যেটা দৈর্ঘ্য বা এটা এটা হচ্ছে যে ইঞ্চিতে,
ইঞ্চিতে আমরা পরিমাপ করি, এটা ইজিলি আপনি বুঝতে পারবেন। তো বাজারে খালি যে একটা মানে মেজারিং ট্যাপ নিয়ে গেলেই বা আপনি এটা বের করতে পারবেন যে আপনার গরুর ওজন কত। এটা অনেক সময় আমরা কি যখন কিনতে যাই, বিশেষ করে পাইকাররা বলবে এটা তো অত কেজি মাংস হবে স্যার, বা এত কেজি হবে, এটা এত দরকার নেই। এটা এবং আপনি প্রশ্ন করতে পারেন যে আমি যে ফর্মুলাটা বললাম এটা একুরেসি কত পার্সেন্ট, এটা প্রশ্ন আসতে পারে। এটা 95 to 100% একুরেসি। এটা তো আবিষ্কার করা হয়েছে, এটা মানে আমি ডেভেলপ করি নাই, এটা আনুমানিক যেহেতু একটা মান আমরা ধরে নিচ্ছি এবং এটা সচেতনতার উপরে নির্ভর করবে, আমি কত সচেতন ভাবে পরিমাপটা নিলাম আমার উপর নির্ভর করে। স্যার অসংখ্য ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে দৈর্ঘ্য ইন্টু যে ব্যাসের বর্গ, বুকের ব্যাসের বর্গ, এটা গুরুত্বপূর্ণ। আপনারা যারা ক্রেতা হিসেবে হাটে যাবেন তারা এটা মাথায় রাখবেন। স্যার একদম শেষ পর্যায়ে আছি, 2 মিনিটের মতো সময় আমাদের কাছে আছে, একটু সার্বিকভাবে আমরা সচেতনতার প্রসঙ্গে আসতে চাই। আমাদের গণমাধ্যমের ভূমিকা, সরকারের পক্ষ থেকে কি করণীয়? কারণ পশু কোরবানির সময় বা পশু নিয়ে আমাদের এই যে ভাবনা, এই যে উৎসাহ উদ্দীপনের মাঝে কোনো প্রকার নেতিবাচক বিষয় আসুক, এটা আমরা চাই না। আমাদের করণীয় সম্বন্ধে যদি সাজেস্ট করা যায়। ধন্যবাদ। একটা গভর্নমেন্ট লেভেলে করা, আর একটা হলো এনজিও বা আমাদের পাবলিক লেভেলে। আমি যদি গভর্নমেন্ট লেভেলেরটা বলি, যে গভর্নমেন্ট যেটা মনিটরিং করতে পারে এবং কেমিক্যাল টেস্টিং, বিশেষ করে যে সমস্ত আমদানি নিষিদ্ধ ঔষধ আছে সেগুলি ক্রয় বিক্রয়ে মানে কঠিন মনিটরিং করতে হবে যাতে এগুলি করতে না পারে। আরেকটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাইরের দেশগুলিতে হয়, যেটা হলো যে কোনো এনিমেল ক্রয় বিক্রয়ের আগে স্বাস্থ্য মানে হেলথ চেকআপটা নিতে হবে, সনদ প্রয়োজন পড়ে। এক্স্যাক্টলি, স্বাস্থ্য সনদ। আর একটু জোরে দিতে চাচ্ছি, এই যে কোরবানির পশু যখন আনা হয় সেই প্রক্রিয়াটা আসলে আমাদের দেশে দেখা যায় সবসময় মানবিক হয় না, প্রাণবিক হয় না, সেটা কি করা যেতে পারে? দ্যাটস অল। আমরা এনিম্যাল ওয়েলফেয়ার রোলটাকে ভায়োলেটস করি, যে এনিম্যালকে মানে ক্রুয়েলিটি সর্বোচ্চ পর্যায়ে আমরা দেখাই, এটা হওয়া উচিত নয়। সেটা হলো যে এনিম্যালকে সাধারণত যেহেতু আমরা অনেক দূর থেকে নিয়ে আসি, ট্রান্সপোর্ট আনতে এনিওয়ে আনেন, সেটা হচ্ছে যে আমরা গাড়ি করে নিয়ে আসতে পারি, সমস্যা নেই। কিন্তু একটা নির্দিষ্ট দেখা যাচ্ছে হয়তো এখানে আমি 10টা আনতে পারবো এনিম্যাল, ওখানে আমি 20টা আনতেছি, এবং দীর্ঘ সময় নিয়ে আসতে। নিয়ম হলো কিছু সময় আনার পরে তাকে রেস্ট দিতে হবে, খাবার দিতে হবে, এগুলি মেনটেন করতে হবে, এবং আনার পরে তাকে দেখা যাচ্ছে যে কিছু সময় বিশ্রামের দিতে হবে এবং আরামদায়ক পরিবেশ দিতে হবে। এটা আমরা করি না, এটা একটা মানে আসলে সমস্যা, এইগুলি আমাদেরকে পরিহার করতে হবে। আর যেটা বলতেছিলাম যে গভর্নমেন্ট লেভেলে এটা করতে পারে। আরেকটা হলো যে এনজিও বা এই যে মাস মিডিয়া, আপনারা এই যেমন আপনি এখন যেটা করতেছেন, এটা কি এক ধরনের সচেতনতা মানুষকে বোঝানোর জন্য। এনজিওগুলি কি করতে পারে, সচেতন এরকম প্রচার অভিযান করতে পারে, লিফলেট বিতরণ করতে পারে। এইগুলি যদি করে তাহলে মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি হবে, আর মানুষ তখন তার এনিমেলটাকে সে কিভাবে কিনবে সেটা জানতে পারবে, এবং সুস্থ একটা পশু কিনতে পারবে, সুস্থ একটা পশু কিনতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এসে সময় দেওয়ার জন্য। আপনি চিটং থেকে এসেছেন আমাদের সাথে আজকে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য, আপনার জন্য শুভকামনা। নিশ্চয়ই আগামীতে আপনার সাথে আরো একবার আমরা যুক্ত হওয়ার, একটু বাড়তি জানবার সুযোগ তৈরি করতে পারবো। আজকে এখানে ইতি টানছি। দর্শক, আজকে এখানে ইতি টানবো। ভালো থাকবেন সবাই, চমৎকার একটি দিন কাটাবেন। শুভ সকাল। শুভ সকাল।